আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আজকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল 7:30 থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় নির্বাচন। ৩৫ বছর পর বাংলাদেশ পেতে চলেছে নতুন প্রধানমন্ত্রী। এবারের প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি এবং জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট এবং একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন 10 দলীয় জোট, অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গে ন্যাশনাল সিটিজেন পার্টির ও ইসলামিস্ট জোট। স্বাধীন বাংলাদেশেই প্রথম আওয়ামী লীগের নির্বাচনে লড়াইয়ে নিষেধাজ্ঞা, ব্যালটে নেই নৌকা, দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা এবং ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30 থেকে। ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত এবং তারপর আগামীকাল অর্থাৎ 13ই ফেব্রুয়ারি হবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা। আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই 300 আসনের মধ্যে 299টি আসনে এবারে নির্বাচন হচ্ছে, কারণ একজন প্রার্থীর মৃত্যু। শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে এবং সেখানে মোট সংসদীয় আসন হচ্ছে 300, যদিও 299টি আসনে এবছর ভোট হতে চলেছে, কারণ একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণেই ভোট হচ্ছে না। মোট ভোটার সেখানে প্রায় 12,77,00,000 এবং বাংলাদেশে ভোট কেন্দ্র রয়েছে 42,000। প্রার্থী রয়েছেন 2028 জন। একই দিনে জুলাই জাতীয় সনদ 2025-এর ওপরেও গণভোট। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং একই সঙ্গে জুলাই সনদের গণভোটও হবে। আওয়ামী লীগ তারা এবারের এই নির্বাচনে অংশ নিচ্ছে না নিষিদ্ধ থাকার কারণে, এবং বিএনপি জামাতের মধ্যেই মূলত লড়াই। তাহলে আওয়ামী লীগ, তাদের তো একটা বিশাল বড় ভোট ব্যাংক রয়েছে, যারা এতদিন বাংলাদেশে শাসন চালিয়ে এসেছে, সেই ভোট ব্যাংকটা ঠিক কোন দিকে যেতে পারে আজকের এই নির্বাচনে? খুব গুরুত্বপূর্ণ। দেখো অভিক, আজকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন, এবং জুলাই সনদ যেমনটা তুমি বললে বাস্তবায়নেও অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এখন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দেবেন, সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র 4টে বিষয় লেখা থাকবে যে এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা, সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা। এটা খুব একটা ইন্টারেস্টিং। তার কারণ বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারা দেশে গণভোট নিয়ে তো একটা প্রচার শুরু করেছে বাংলাদেশের সরকার, এবং প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ার একটা জন্য প্রচার হয়। পরে অবশ্য সেই অবস্থা থেকে সরে এসে সরাসরি গণভোটে হ্যাঁ ভোটে প্রচার হয়। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে অনেক কিছু বদলে যাবে, নতুন হয়ে যাবে অনেক কিছু বিষয়। এখন এইটা একটা ভারতের জন্য কিন্তু একটা মারাত্মক দিক, যে কে জিতবে কে হারবে। তার কারণ মূল লড়াইটা তো বিএনপি বনাম জামাত। এখন বিএনপি বনাম জামাতের মধ্যে যে লড়াই, বিএনপি এবং জামাত একসঙ্গে কিন্তু ঘর করেছে অতীতে, এখন প্রধান প্রতিপক্ষ হয়েছে, এবং আওয়ামী লীগ এই ভোটে নেই। কিন্তু এখানে আরেকটা খুব চিত্তাকর্ষক ঘটনা, সেটা হলো যে আওয়ামী লীগ কিন্তু ভোটে নির্দল প্রার্থী দিতে পারত। অনেক আওয়ামী লীগ নেতারা উৎসাহীও ছিল, কারণ আওয়ামী লীগের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, সেটা কিন্তু খুব একটা কম নয়। এখন শেখ হাসিনা কিন্তু তিনি নির্দেশ দেন সমস্ত দলের কাছে যে কেউ নির্দল প্রার্থী যাতে না দাঁড় করান, কেননা ভোট কাটাকাটি হবে। তাহলে বিএনপির দিকে আওয়ামী লীগের যে ভোটটা, সেটা যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। তার কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে যতই বিরোধ থাকুক, যা যা ব্যাগেজ অফ হিস্ট্রি যাকে বলে, সেই ইতিহাসের বোঝা যাই থাক, দুপক্ষই কিন্তু 71 সালের যে যুদ্ধ এবং তারপরে যে সার্বভৌম বাংলাদেশ গঠন, সেখানে 71-এর পক্ষে। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে, যে কারণে জামাতকে যাতে ভোটটা যাতে না পায়, তার জন্য কিন্তু আওয়ামী লীগ নিজে অংশগ্রহণ করতে না পারলেও পরোক্ষভাবে বিএনপিকে একটা সাহায্য করার রাস্তা খোলা রেখেছে। কারণ জামাত এলে যে শঙ্কাটা ভারতেরও আছে,
যদিও জামাতের পক্ষ থেকে সেই সংখ্যা দূর করার চেষ্টা চলছে। একেবারে সেটা হচ্ছে জয়ন্ত যে দা, এখানেই আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে আমরা দেখছি যে এই জামাতের পক্ষ থেকেও কিন্তু এই নির্বাচনের যখন প্রচার চালানো হচ্ছিল তারাও কিন্তু বারবার বলছিল যে এর আগে আওয়ামী লীগের শাসন দেখেছে বাংলাদেশ, বিএনপির শাসন দেখেছে বাংলাদেশ, তাদেরকেও সুযোগ করে দেয়া হোক। বাংলাদেশের মানুষ কি জামাতকে সুযোগ করে দেবে? জামাতের দিক থেকে সেই প্রচারটাই চলছে যে জামাত যেটা বলার চেষ্টা করছে তার কারণটা হচ্ছে যে জামাত এলে ৭১-এর আগের পরিস্থিতিটা ফিরে আসবে না। তারা পাকিস্তানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এখন আইএসআই প্রধান পর্যন্ত এসে এসে গেছেন কিছুদিন আগে বাংলাদেশে। পাকিস্তানের সেনা বাংলাদেশের সেনাকে নিয়ন্ত্রণ করছে, এইসব আশঙ্কা তো রয়েছে। এবং ইউনূস সরকারের সঙ্গে জামাতের সম্পর্কটা ভালো ছিল এবং তাদের যে ছাত্র সংগঠন এবং যেটা ইউনূসের মানে মানে একদম যাকে বলা হয় প্রত্যক্ষভাবে মদতে তৈরি হয়, সেই ছাত্র সংগঠনটাও আবার এখন জামাতের শরিক হয়ে গেছে ভোটে। এখন জামাত ভারতকে বার্তা দিচ্ছে নানান ভাবে যে আমরা কিন্তু ক্ষমতায় এলে, আমরা সংসদীয় ব্যবস্থায় এলে তখন ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাই। এমনকি সংখ্যালঘু হিন্দুদের ব্যাপারে আমরা তাদেরকে বাংলাদেশের নাগরিক মর্যাদা দিয়ে রাখবো। এটা জামাতের প্রধানও তিনি গতকাল ঠিক ভোটের মুখে ভারতীয় সাংবাদিকদের কাছে প্রায় সকলের কাছেই সাক্ষাৎকার দিয়েছেন। তারা বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন। এখন এই কথাটা বলে ভারতের সমর্থন আদায় করলে জামাতের কি ভোটের সময় লাভ? আসলে এই বার্তাটা দিচ্ছে ভোটের পর ভারতের সাথে কি অবস্থাটা হবে সেইটা জামাত ভাবছে। কিন্তু আজ ভোট যেটা হবে সেটা দেখতে হবে যে জামাত কিন্তু শুধু উগ্র মানে ইসলামিক আদর্শ নিয়ে তারা ভোটের কথা বলছে না। তারা বলছে যে আমরা টেস্টেড রই, অর্থাৎ শেখ হাসিনাকে পরীক্ষিত দল আওয়ামী লীগ, তোমরা ভোট দিয়েছো, বিএনপিও পরীক্ষিত, তারেক এসেছে নতুন নেতৃত্ব একটা তুলে ধরার চেষ্টা করছেন যে আমি সেই নতুন একটা। কিন্তু জামাত বলছে যে আমরা তো টেস্টেড নই, আমরা নতুন বাংলাদেশ গড়ব। একেবারেই সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কাকে সুযোগ করে দেবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনাকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি জয়ন্ত দা। আমাদের সঙ্গে মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল টেলিফোনে ছিলেন।